ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। এসএমই খাতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ ঘোষণার 9 মাসে বিতরণ হয়েছে মাত্র 58%। ব্যাংকাররা মনে করেন অর্থনীতির মন্থর গতির কারণেই এই ঋণ বিতরণের গতিও কম। তবে ব্যবসায়ী নেতারা মনে করছেন দেশের ক্ষুদ্র মাঝারি খাত চাঙা করতে প্রণোদনা ঋণ নয়, বরং এককালীন নগদ সহায়তা দিতে হবে সরকারকে। করোনার আঘাতে বিপদগ্রস্ত দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের ব্যবসায় টিকিয়ে রাখতে গেল বছরের এপ্রিলে 20,000 কোটি টাকার প্রণোদনা ঋণের প্যাকেজ ঘোষণা করেন সরকার প্রধান। প্রায় 9 মাস পেরিয়ে সে ঋণের বিতরণ হয়েছে 11,500 কোটি টাকা। দেশব্যাপী 77,894 জন উদ্যোক্তা পেয়েছেন সে ঋণ। ব্যাংকাররা বলছেন অর্থনীতির চাকা পুরোপুরি সচল না হলে ক্ষুদ্র ও মাঝারি খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। এখন যখনই ব্যাংকের কাছে যখন আসবো, আপনি যে উদ্যোক্তা চিন্তা করবেন আমি কি দিতে পারবো এটা ফেরত। অনেস্ট বড়োয়ার সে কিন্তু 10 বার চিন্তা করবে। এই সিচুয়েশন যদি আগামী বছর পর্যন্ত কন্টিনিউ করে, সরকারের দেওয়া যে প্রণোদনার প্যাকেজগুলো এগুলো মোটামুটি শতভাগ প্রায় বাস্তবায়ন হয়েছে। সিএসএমইর ক্ষেত্রে কিছু ব্যাংক হয়তো পিছিয়ে আছে। হোপফুলি এটা মার্চের আগেই শতভাগ বাস্তবায়ন হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সব মিলিয়ে 12,995 কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে বিশেষ প্রণোদনা তহবিল থেকে। তবে ব্যবসায়ী নেতারা মনে করেন করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কেবল প্রণোদনা ঋণ নয়, প্রয়োজন ক্ষুদ্র ও মাঝারি খাতে এককালীন নগদ সহায়তা। একটা ক্ষুদ্র উদ্যোক্তা বা আমি যদি একদম প্রফেশনাল তার যে সার্ভিস অ্যাকাউন্টটা মেনটেন করা হয়, তার ট্রানজ্যাকশন দিয়ে কিন্তু ব্যাংক কিন্তু তাকে ইভ্যালুয়েট করতে পারে যে তার র্যাঙ্কিংটা এই লেভেলে। এখন আমার ক্রেডিট রেটিং কত, এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশে কিন্তু নাই, কোনো ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া নাই। যে স্মল মিডিয়াম ওমেন এন্টারপ্রেনার্স কিংবা ছোট ছোট দোকানের মালিক, তাদেরকে ডেকে ডেকে যাদের ব্যবসা 100 টাকার তাকে অন্তত 10 টাকা 15 টাকা গ্রান্ট দিতে হবে। এদের কিন্তু 70% এমপ্লয়মেন্ট জেনারেট করে, তাদেরকে বাঁচায় আনতেই হবে। ব্যাংকের মাধ্যমে বিতরণ জটিলতা ও ধীর গতির কারণে এরই মধ্যে আরও 1500 কোটি টাকার নতুন প্রণোদনা ঋণ ঘোষণা করা হয়েছে, যার বিতরণ তদারকি করবে ব্যাংক বহির্ভূত বিভিন্ন সংস্থা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি ব্যাংক এনআরবিসির প্রাথমিক গণপ্রস্তাব আইপিও থেকে আবেদন শুরু হলো আজ। আইপিও আবেদন করা যাবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যাংকটি শেয়ার বাজারে 12 কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে 120 কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ধরা হয়েছে 10 টাকা। পুঁজিবাজার থেকে তোলা অর্থ সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। দীর্ঘ 1 যুগ পর এনআরবিসিকে অনুমতি দেওয়ার মাধ্যমে নতুন করে ব্যাংকিং খাতকে পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের সুযোগ দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। শেয়ার বাজারে ব্যাংকের আইপিওতে বিনিয়োগ অনেকটাই নিরাপদ বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাই বাজারে গভীরতা বাড়াতে আরও বেশ কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক ও বিমা খাতের প্রতিষ্ঠানের আইপিও বাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। প্রথমত বিনিয়োগকারীরা খুবই এখন বিচক্ষণ, তারা কোনটায় বিনিয়োগ করবেন কি করবেন এটা তাদেরই ইচ্ছা। তবে আমরা নিশ্চয়ই মনে করি যে ব্যাংক তো আজ পর্যন্ত ফেল করার কথা না করেনি, তো ব্যাংকে বিনিয়োগটা এখনও তো আমরা মনে করি যে ব্যাংকে বিনিয়োগ করাটা সেফ। একটা তো আমরা দিয়েছি, আমাদের কাছে গত সপ্তাহে আরেকটা ব্যাংকের দরখাস্ত চলে আসছে, সেই ব্যাংকটাও আমরা খুব শিগগিরই সব ঠিকঠাক থাকলে দিয়ে দিব। আরও 2টা ব্যাংক এই ডিসেম্বর অডিট রিপোর্ট নিয়ে জমা দিতে যাচ্ছে। সুতরাং ব্যাংকিং সেক্টর গ্র্যাজুয়ালি সবই চলে আসবে এবং গভর্নমেন্টের একটা ব্যাংক তার শেয়ার বৃদ্ধি করতে যাচ্ছে, আরেকটা ব্যাংক আসতে যাচ্ছে। সুতরাং আশা করছি ব্যাংক চলে আসবে। ইন্স্যুরেন্সও 2টা আমাদের কাছে এখন পেন্ডিং, তো ওটাও আমরা দেখছি। ওটাও ইন্স্যুরেন্সও আমরা, যেহেতু এটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট তাদের এটা দিতে হয়, এটা আরেকটা রেগুলেটরের অর্ডার, সুতরাং সেটা আমরা যতটা সম্ভব কাগজপত্র ঠিক থাকলে হয়তো দিয়ে দেব। পুঁজিবাজারে নতুন ব্যাংক এনআরবিসি ব্যাংকের আইপিও বাজারে কতটা শক্ত ভিত তৈরি করবে তা এসব বিষয় নিয়ে আলোচনা এখন যুক্ত হচ্ছেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান পারভেজ তোমাল। পারভেজ তোমাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনার টালি খাতায়। এনআরবিসিকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে দীর্ঘ 1 যুগ পর একটি ডেডলক ভাঙতে পারলো এনআরবিসি, যে নতুন করে ব্যাংক পুঁজিবাজারে আসলো। এটি ভালো খবর, কিন্তু প্রশ্ন হলো শেয়ার হোল্ডারদের জন্য প্রত্যাশা পূরণ করতে পারবে কতটুকু এনআরবিসি ব্যাংক, যেখানে প্রায় শেয়ার হোল্ডাররা নানানভাবে হতাশ হন?
ধন্যবাদ। আসলে শেয়ার হোল্ডারদের আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে আমরা আসলে লাইসেন্স পেয়েছি পাবলিক লিমিটেড কোম্পানি, সেখানে যদি পুঁজিবাজারে এসে সত্যিকার অর্থে পাবলিক জনগণের ব্যাংক না হয়ে সত্যিকার অর্থে অনেক মানে মাইনরিটি শেয়ার মালিকানা নিয়ে যখন আসবে, সেখানে কাজ করার মধ্যে একটা আলাদা একটা মানে আমি মনে করি যে একদিকে রেসপন্সিবিলিটি চলে আসে, আর একদিকে গভর্নেন্স বেটার হয়। সবকিছু মিলে আমরা আমাদের দিক থেকে মনে করি যে আমরা ব্যাংক শুধুমাত্র একটা মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান না, এটা একটা সার্ভিস সেন্টার, সেবামূলক প্রতিষ্ঠান, এবং এখানে অনেক ধরনের রেসপন্সিবিলিটি আছে। যে কাজগুলো, প্রথম রেসপন্সিবিলিটি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। আমরা যে কাজটা করতে যাচ্ছি এবং করছি সেটা হলো যে বেশি বেশি মানুষের এবং নিচের স্তরের মানুষের সাথে কাজ করা এবং বিনিয়োগের মাধ্যমে বেশি বেশি কর্মসংস্থান গ্রামে তৈরি করা। এবং এই কাজটা এনআরবিসি ব্যাংক আমি মনে করি যে গত 2 বছর ধরে ভালো করছে, এবং এই দিকেই আমাদের নজর বেশি। আমরা 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 একদিকে সেবার মান আরো বেটার করব বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, এবং আমার মনে হয় যে যখন আমরা কোটি মানুষের সেবা দিতে পারবো, সেখানে আমার শেয়ার হোল্ডাররা তাদের যে এই সেবার স্যাটিসফ্যাকশন থেকেও আমার মনে হয় যে একটা শেয়ার বাজারে আমার মানদণ্ডের একটা বিচার হবে। এবং আমি মনে করি যে আমাদের যে আর্থিক দিকগুলো আছে, আর্থিক ইন্ডেক্স গুলো আছে, সেটাও আমি মনে করি যে আমাদের সন্তোষজনক পর্যায়ে আছে, এবং সেখান থেকেও আমার মনে হয় যে আমরা ডিভিডেন্ডের দিক থেকেও আমার মনে হয় যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। জি, একটি বিষয় জানাবেন যে নিশ্চয়ই একটা নিয়মিত ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড দেওয়ার পরই তো এনআরবিসি ব্যাংক এখন শেষ পর্যন্ত আবার পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটি কাজে লাগাচ্ছে। পরবর্তীতে ডিভিডেন্ড নিশ্চয়ই দিতে চাইবে এনআরবিসি ব্যাংক নিয়মিতভাবে। সেইখানে আপনাদের নীতি কৌশলটা কেমন, স্টেবল নীতি কৌশল আছে কিনা যে নিয়মিতই আপনার ডিভিডেন্ড দিতে পারবেন? দেখেন, আমি কিন্তু আবারও বলছি যে ব্যাংক শুধু একটা লাভজনক প্রতিষ্ঠান নয়, ব্যাংকের আমরা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন ভাবে সার্ভিস দিয়ে থাকি। আপনি জানেন যে গত বছর আমরা কাউন্ট করেছি 72 লক্ষ লোকের সরাসরি আমাদের ব্যাংকের ভিতরে সার্ভিস দিয়েছি। তো এখানে আমরা 1 কোটি লোকের সার্ভিস দিব, অবশ্যই একটা বিশাল ক্রাউড। এই ক্রাউডকে সার্ভিসের সন্তোষজনক সার্ভিস দিতে পারলে বা তাদের স্যাটিসফ্যাকশন পেতে পারলে আমাদের ইন্ডিকেটরও ভালো থাকবে। এবং আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে ব্যাংক আসলে দেখেন যে জনগণের আমানত, সেখানে আবার জনগণের জন্য বিনিয়োগ করা হয়েছে, আমানত নিয়ে বিনিয়োগ করা হয়েছে, এটা প্রফিটেবল অর্গানাইজেশন হবেই হবে, এতে কোনো মানে ভুল নেই। যে আপনি যদি দেখেন সব ব্যাংকগুলোর দিকে, এবং আমরা যেহেতু প্রবাসী, আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর বিভিন্ন রকম সেবামূলক কাজ করে যাব, যেটা থেকে আরো আলাদা একটা বেনিফিট আসবে। আমি মনে করি যে আমাদের যে যারা নতুন শেয়ার হোল্ডার হচ্ছেন তাদের জন্য কোনো নিরাশ হবার কোনো সংখ্যা আমি দেখছি না। জি, অবশ্যই। আপনারা যখন প্রসপেক্টাস ইস্যু করেন তখনই এক ধরনের স্পষ্টীকরণ করা ছিল যে টাকা উত্তোলন করার পর কোন কোন খাতে ব্যয় করা হবে, যেখানে বলা হয়েছিল যে সরকারি সিকিউরিটিজ অথবা সেকেন্ডারি মার্কেট আবার বিনিয়োগ। এই বিষয়গুলো আরেকটু শেয়ার হোল্ডারদের জন্য আরেকটু জানাবেন। আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যে আসলে ব্যাংক যখন বিনিয়োগ করে, ব্যাংক আসলে আমরা আমাদের বাংলাদেশে আমরা কিন্তু অল্প সময়ের জন্য আমানত নিয়ে একটা লং টাইম ইনভেস্টমেন্টে যাচ্ছি, এটা একটা মিসম্যাচ হচ্ছে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যে ব্যাংকগুলো কিন্তু আসলে বিনিয়োগ করা উচিত একদম মানে যেভাবে আমানত আসছে সেটার সাথে সামঞ্জস্য নিয়ে বিনিয়োগ করা উচিত। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য জায়গা হলো ক্যাপিটাল মার্কেট, এবং ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগটা দিই আর কি দেশের লং টাইম যে ডেভেলপমেন্টের যে সমস্ত ডেভেলপ প্ল্যান আছে বা যে সমস্ত প্রজেক্ট আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং ওই দিক থেকে চিন্তা করেই আমরা বলেছি যে আমরা যে টাকা আমরা মার্কেট থেকে তুলবো সেই টাকা আমরা আবার ক্যাপিটাল মার্কেটেই ফেরত দিব, কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট স্বরূপ যাবে। সেকেন্ড জিনিসটা হয়েছে যে একদিকে কিন্তু ব্যাংকের জন্য জরুরিও হয়ে যায় যে তার ক্যাপিটাল যত বাড়বে তার উপরে আমাদের লোন দেওয়ার ক্যাপাসিটি বাড়বে। এই সমস্ত দিকে চিন্তা করেই কিন্তু আমরা যে মিসম্যাচটা আছে, একটি ব্যাংক যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা করছি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে,
সেইটাকে মাথায় রেখেই কিন্তু আমরা চিন্তা করেছি যে এই টাকাটা আমরা একদম দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেট। জি পারভেজ তাহলে একদম শেষ প্রশ্ন, অল্প সময় উত্তর চাই আপনার কাছ থেকে, যে অনেকেই পুঁজিবাজারে আসেন একটি শর্ট টার্ম টার্গেট নিয়ে, কদিন পরে বিক্রি করে আবার চলে যান, অন্য জায়গায় চলে যান, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে? যারা এখানে বিনিয়োগ করছেন, শেয়ার কিনছেন, তাদের জন্য কি বলবেন? তারা একটু স্থিরভাবে দীর্ঘদিন থাকার পরামর্শ দেবেন কিনা তাদেরকে? আমি আসলে বলবো যে বাংলাদেশ কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা এই চেঞ্জগুলো সুস্পষ্ট হচ্ছে, এবং ক্যাপিটাল মার্কেটে বিশাল একটা চেঞ্জ গত 1 বছরে আসছে। আপনি দেখেন বিভিন্ন ধরনের মাপকাঠি, মানে একটি কোম্পানির মানদণ্ড কিরকম হবে, তার বিভিন্ন ইন্ডেক্স কিরকম হবে, রেগুলেটর বিভিন্ন রকম জিনিসগুলো নিয়ে আসছে, যার ফলে এবং এখানে আসলে আমাদের যারা ক্যাপিটাল মার্কেটের যারা আসছে তাদেরও কিন্তু সচেষ্ট হতে হবে যে, এবং আমাদের যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, সাধারণ শেয়ার হোল্ডার হচ্ছে, তারাও কিন্তু আসলে প্রত্যেকটি কোম্পানিকে যাচাই বাছাই করার দরকার। এবং আমার মনে হয় যে বাংলাদেশের অডিট সিস্টেমটা আরো আমরা শক্তিশালী করলে আরো বেটার গভর্নেন্স এবং বেটার রেজাল্ট পাওয়া যাবে এবং মানুষের বিশ্বাসটা ফিরে আসবে। একটি উন্নয়নশীল দেশে যে ধরনের ক্যাপিটাল মার্কেট জিডিপির তুলনায় হওয়া উচিত, আমাদের দেশ কিন্তু সেই তুলনায় অনেক কম। সেখানে আমাদের এই জায়গাটায় মানুষের বিশ্বাস না ফিরে আসলে আসলে আমাদের প্রবলেম হবে। এই ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে এবং কাজ করতে হবে। জি পারভেজ তামাল চৌধুরী, আপনি আমাদের টালিখাতায় সময় দিয়েছেন এই গুরুত্বপূর্ণ সময়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তামাল। এবার আমরা একটু এক নজরে দেখে নেব দেশের পুঁজিবাজারের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সর্বশেষ পরিস্থিতি কি। ঢাকার বাজারে এখন দেখতে পাচ্ছি যে এক ধরনের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে, যদিও সকালে যে পর্যায়ে থেকে শুরু হয়েছিল এখন সেই জায়গায় নেই, কিছুটা কম তুলনায়, তারপরে ঊর্ধ্বগতি। এবং প্রধান সূচক ডিএসইএক্স 36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,600 পয়েন্টে, ডিএসইএক্স সেখানেও বেড়েছে 4 পয়েন্ট, এবং ডিএস30 সেখানে 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2136 পয়েন্টে। ঢাকার বাজারে এখন পর্যন্ত 426 কোটি টাকা লেনদেন হয়েছে। হাত বদল শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 118টির, কমেছে 108টির, অপরিবর্তিত আছে 117টি কোম্পানির শেয়ারের দর। এবার আমরা একটু টপ 20 শেয়ারে এগিয়ে আছে দেখে নিতে চাই। বেক্সিমকো বিবিধ খাতের প্রতিষ্ঠান, বেশ কদিন ধরেই তো এই কোম্পানিটি এগিয়ে আছে, 57 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তারপরে আমরা দেখতেছি মীর আক্তার, সেটি 2 নম্বরে আছে, এবং মোবাইল অপারেটর রবি 3 নম্বরে আছে, 35 কোটি টাকার লেনদেন হয়েছে। তালিকাতে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এবার নিজ খরচে 2.5 লাখ নারী উদ্যোক্তা তৈরি করবে সরকার। এছাড়া 40,000 দক্ষ গাড়ি চালক গড়ে তুলবে সরকার। এজন্য আলাদা 2টি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে শুরু হয় একনেক সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রায় 11,000 কোটি টাকা 7টি প্রকল্প অনুমোদনের জন্য এনেছে পরিকল্পনা কমিশন। দক্ষ গাড়ি চালক তৈরিতে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 105 কোটি 94 লাখ টাকা। আর তৃণমূলে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে 427 কোটি 97 লাখ টাকা। এছাড়াও বৈঠকে বহুল আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রূপার দাম বেড়ে যাওয়ায় রূপার তৈরি সব ধরনের ধাতব মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এর ফলে 3,000 টাকা মূল্যের ধাতব মুদ্রার দাম বেড়ে হলো 3,300, এবং 3,500 টাকা মূল্যের রৌপ্য মুদ্রার দাম একবারে বেড়ে হলো 4,000 টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে মুদ্রার দাম বাড়ানোর তথ্য জানিয়েছে। এসব মুদ্রার অভিহিত মূল্য 10 থেকে 100 টাকার মধ্যে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার রজত জয়ন্তী ও বাংলাদেশ ব্যাংকের রজত জয়ন্তী উপলক্ষে তৈরি 31.47 গ্রাম ওজনের মুদ্রার দাম 3,300 টাকা থেকে বাড়িয়ে 4,000 টাকা করা হলো। এছাড়াও বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে 90% রূপা ও 10% নিকেল দিয়ে তৈরি 3,000 টাকার মুদ্রার দাম বাড়িয়ে 4,000 টাকা করা হয়েছে। বাংলাদেশের 40তম বিজয় বার্ষিকী বিদ্রোহী কবিতার 90 বছর উপলক্ষে তৈরি 25 গ্রাম ওজনের মুদ্রার দাম 3,500 থেকে 4,000 টাকা করার কথাও জানায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও অন্যান্য স্মারক রৌপ্য মুদ্রার দামও সমন্বয় করা হয়েছে। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার মালিকদের বিদেশে অর্থ পাচার বিষয়ে প্রচারিত সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উত্থাপন করে সংগঠনটি। ওই বিবৃতিতে বিজিএমইএ বলে, আল মুসলিম গ্রুপের অর্থ পাচারের বিষয়ে গণমাধ্যম যে প্রতিবেদন প্রচার করেছে তা পুরোপুরি সত্য নয়।
রানা প্লাজা দুর্ঘটনা ও করোনাকালে আল মুসলিম গ্রুপের নেয়া নানা সামাজিক ও সুরক্ষা কর্মকাণ্ড তুলে ধরে দেশের রপ্তানি খাতে আল মুসলিমে যে ভূমিকা প্রশংসা করা হয়েছে। একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এই ধরনের সংবাদ প্রচার কাম্য নয় বলেও মনে করে বিজিএমইএ। এর আগে প্রায় শতাধিক পোশাক শিল্প মালিককে অর্থ পাচারের অভিযোগে নজরদারিতে রেখেছে দুদক। ডিবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হয়। এছাড়াও দুদক 175 কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগে আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাটা আজ পর্যন্ত। সঙ্গেই থাকুন।